আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যেটি হচ্ছে গুণগত রসায়ন। এই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আজকে থেকে আমরা আলোচনা শুরু করব। আজকে যেটি নিয়ে আলোচনা শুরু হচ্ছে সেটি হচ্ছে পরমাণুর মডেল। তো পরমাণুর মডেলটিকে যদি আমরা বিবেচনা করি, পরমাণু মডেল সংক্রান্ত বিশেষ আলোচনার ক্ষেত্রে অনেকগুলি মডেল সম্পর্কে আলোচনা করা যায়, তবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে থমসন পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, রয়েছে বোর পরমাণু মডেল, বোর সামারফিল্ড পরমাণু মডেল এবং তরঙ্গ বলবিদ্যার পরমাণু মডেল। এই সবগুলো পরমাণু মডেলের মধ্যে যেগুলি বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। যেমন ডাল্টনের পরমাণু মডেল। এখানে আধুনিক রসায়নবিজ্ঞান জনক বলা হয় জন ডাল্টনকে, এবং তার পারমাণবিক যে মতবাদ তার প্রধান স্বীকার্য হচ্ছে প্রত্যেক পদার্থ পরমাণু নামক অতি ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। তার মানে পদার্থ মানি সেটি কি দিয়ে তৈরি হবে? পরমাণু দিয়ে তৈরি হবে। একই পদার্থের সকল পরমাণু ধর্ম ও ভর অভিন্ন। তাহলে একই পদার্থের, যেমন আয়রন হইলে পরে এর মধ্যে যত পরমাণু আছে সবগুলির ধর্ম ও ভর একই হবে। বিভিন্ন পদার্থের পরমাণু ধর্ম ও ভর বিভিন্ন হবে। আয়রনের এবং নিকেলের যে পরমাণু তাদের ধর্ম এবং ভর কি হবে? বিভিন্ন হবে, যেহেতু এরা আলাদা। পরমাণু অবিভাজ্যদের ধ্বংস নাই, এগুলি সহজ বিষয়। পরমাণু সমূহ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। আমরা সাধারণত জানি অণু দিয়ে আমরা বিক্রিয়া লিখি, কিন্তু অণুরা আসলে রাসায়নিক বিক্রিয়া সরাসরি অংশগ্রহণ করে না, পরমাণুরাই মূলত রাসায়নিক বিক্রিয়া সরাসরি অংশগ্রহণ করে। আর রাসায়নিক বিক্রিয়ার মধ্যে সংযুক্তির পরিবর্তন ঘটে। তার মানে একটি বিক্রিয়াতে যখন নতুন ধর্মের পদার্থ উৎপন্ন হয়ে যায় তখন তার সংযুক্তির পরিবর্তন ঘটে, এবং সেটি একটি নির্দিষ্ট সরল অনুপাতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে তার পরমাণু মডেলের স্বীকার্যগুলো। তারপরে রয়েছে তার ত্রুটি, এটি অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য দেখাতে পারেনি, এবং এই মতবাদ অনুসারে মৌলের সকল পরমাণুর ভর একই হওয়া উচিত। কিন্তু আমরা দেখি আইসোটোপ যখন আবিষ্কৃত হয়ে যায়, আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে একই পরমাণুর ভিন্ন ভর সংখ্যা। পরমাণু একই হবে বা প্রোটন সংখ্যা একই হবে, কিন্তু তার ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা সেটি ভিন্ন হবে। তো যেহেতু ভিন্ন হয়, তাহলে বলা যায় যে সকল পরমাণুর ভর কিন্তু একই না। যেমন কার্বনের রয়েছে তোমার 12, কার্বনের রয়েছে 13, কার্বনের রয়েছে 14। এই তিনটা আইসোটোপের দেখো ভর ভিন্ন ভিন্ন। ভর ভিন্ন হওয়ার কারণে আমরা বলতে পারি যে একই পরমাণুর ভর কিন্তু একই থাকছে না, তাহলে এটা একটা ত্রুটি। এবং ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর ভর বিভিন্ন হয়। সেক্ষেত্রে আমরা আইসোবারের কথা যদি চিন্তা করি, তাহলে আলাদা আলাদা পরমাণুর ভরও ভিন্ন না হয়ে একই হতে পারে। সুতরাং এটিও সবসময় কি নয়? সত্য নয়। এগুলি অবিভাজ্য বলা হয়েছিল, কিন্তু পরমাণুকে ভাঙা যায় এবং বিভক্ত করে দুই ধরনের কণিকা পাওয়া যায়, আমরা জানি, স্থায়ী কণিকা এবং অস্থায়ী কণিকা। তারপরে রয়েছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। এটি হচ্ছে গোলাকৃতির কণা পরমাণু ধরা হয়। এই পরমাণু গোলাকার। এর দুটি অংশ আছে, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে কেন্দ্র বহির্ভূত অঞ্চল। নিউক্লিয়াস কোনটা? যেটি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, এবং এটি সবচেয়ে ভারী, এবং এখানে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। এই দুইটাকে আবার বলা হয় একত্রে এ, মানে নিউক্লিয়ন বা ভর সংখ্যা। নিউক্লিয়ন বা ভর সংখ্যা। তো নিউক্লিয়াস তো কেন্দ্রে থাকে, আর কেন্দ্র বহির্ভূত অঞ্চল আছে এরকম বাইরে গোলাকার পথ। এগুলোকে আমরা সাধারণত কেন্দ্র বহির্ভূত অঞ্চল বা কক্ষপথ বলি। এর আরেক নাম হচ্ছে অরবিট। তো পরমাণু কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস আছে। আমি বলেছি এখানে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে আর চার্জবিহীন নিউট্রন থাকে। আর বাইরে যে অনুমোদিত কক্ষপথ আছে বা কেন্দ্র বহির্ভূত অঞ্চল আছে সেখানে ইলেকট্রন অবস্থান করে, যার চার্জ হচ্ছে ঋণাত্মক। পরমাণুর মোটামুটি সকল ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। নিউট্রন কেন্দ্রে থাকে এবং প্রোটনও কেন্দ্রে থাকে। বাইরে থাকে ইলেকট্রন, এবং এটি অনেক হালকা। একটি ইলেকট্রনের ভর হচ্ছে এত কেজি। তার মানে এটি অনেক কল্পনার চেয়ে অনেক বেশি হালকা। আর কেন্দ্রে যেহেতু প্রোটন এবং নিউট্রন থাকে, তাহলে কেন্দ্রেই সমস্ত ভর পুঞ্জীভূত থাকে। সৌরমণ্ডলে সূর্যের চারিদিকে যেমন গ্রহ ঘূর্ণনরত, তেমনি নিউক্লিয়াসের চারপাশেও ইলেকট্রন আবর্তনরত। সূর্য চারিদিকে যেভাবে গ্রহগুলো ঘুরতে থাকে, তেমনি নিউক্লিয়াসকেও কেন্দ্র করে ইলেকট্রনরা আবর্তন করতে থাকে। বিভিন্ন কক্ষপথে বিভিন্ন সংখ্যক ইলেকট্রন থাকে এবং সেটি আবর্তিত হতে থাকে।
নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা এবং এর বাইরে ঋণাত্মক চার্জের সংখ্যা সমান। তাহলে ধনাত্মক চার্জের সংখ্যা হচ্ছে প্রোটন, আর কেন্দ্র বহির্ভূত অঞ্চল যে এর বাইরে থাকে ঋণাত্মক চার্জ অর্থাৎ ইলেকট্রন, সেটির সংখ্যা কী হবে? সমান হবে। এজন্য একটি পরমাণু তড়িৎ নিরপেক্ষ হয়, পরমাণুসমূহ তড়িৎ নিরপেক্ষ হয়ে থাকে। আর যখন সে তড়িৎ নিরপেক্ষতা হারায় তখন তাকে আমরা বলি আয়ন। আয়ন আবার দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন আমরা বলি পজিটিভ চার্জ যুক্ত এবং অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। ঘূর্ণনরত বল, ঘূর্ণনরত ইলেকট্রনের উপর দুই ধরনের বল কাজ করে। তার মানে যে ইলেকট্রনটা ঘুরতে থাকে, ইলেকট্রনটা আমরা ধরি যে এটা গোলাকার এভাবে ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তাহলে এইভাবে সে এই পথে ঘুরছে। এই ঘুরতে গেলে সে কেন্দ্রের দিকে একটা বল অনুভব করে, এটিকে আমরা বলি কেন্দ্রমুখী বল, এবং কেন্দ্রের বিপরীত দিকেও একটা বল অনুভব করে, সেটাকে আমরা বলবো কেন্দ্র বিমুখী বল। তো যে দেখা যায় যেহেতু ইলেকট্রন একটি কক্ষপথেই সবসময় আবর্তনশীল থাকে, যদি না সে অন্য কোনো সোর্স বা উৎস থেকে শক্তি পায়, তাহলে বলা যায় এক কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের মান পরস্পর সমান। কেন্দ্রমুখী বল সমান কেন্দ্র বিমুখী বল, এই দুইটা বলের মান সমান বলেই ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে থাকে। তো এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের মান সম্পর্কে আমরা জানলাম। রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা, এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন এটি হলো সৌরমণ্ডলের গ্রহ সবসময় চার্জ নিরপেক্ষ হয়। যেমন পৃথিবী, মঙ্গল, বুধ, বৃহস্পতি যাই আছে সবগুলো কিন্তু চার্জ নিরপেক্ষ, তাদের কোনো চার্জ থাকে না। কিন্তু ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত, যেহেতু এদের চার্জ আছে আর এদের চার্জ নাই, তাহলে তো এটা মিলল না, তাই এটা সীমাবদ্ধতা, যেহেতু তিনি সৌরমণ্ডলের সাথে তুলনা করেছিলেন। তারপরে সীমাবদ্ধতা হলো ম্যাক্সওয়েলের মডেল অনুসারে কোনো চার্জ ঘূর্ণনরত থাকলে শক্তি বিকিরণ করার কথা। ম্যাক্সওয়েলের মডেল অনুযায়ী কোনো চার্জ যদি ঘূর্ণনরত থাকে তাহলে শক্তি বিকিরণ করার কথা। তাহলে ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করতে করতে সেটি একটা সময় নিউক্লিয়াসে পতিত হবে, ফলে মডেলটির অস্তিত্ব বিনষ্ট হবে। কারণ আমরা একটু আগেই দেখেছি ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ সংখ্যা সমান থাকে। যেহেতু একটা প্লাস এবং একটি মাইনাস, তাহলে কেন্দ্রে যখন এরা পতিত হবে তখন ওই প্রোটনের আর অস্তিত্ব থাকবে না, ফলে পরমাণুরই আর কোনো অস্তিত্ব থাকবে না। ঘূর্ণনরত ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে তিনি কিছু বলতে পারেন। এগুলো হচ্ছে সীমাবদ্ধতা, এগুলো দেখতে হবে বিভিন্নভাবে, এটি এমসিকিউ হিসেবে বিভিন্ন পরীক্ষায় আসে। তো রাদারফোর্ডের নিউক্লিয়াস সম্পর্কিত যে পরীক্ষা আমরা জানি, একে বলা হয় আলফা কণা পরীক্ষা। এই আলফা কণা পরীক্ষাতে কি ঘটে মূলত ছোট্ট করে আমি বলি। এখানে বিজ্ঞানী রাদারফোর্ড একটা স্বর্ণপাত এর ভিতর দিয়ে একটি তেজস্ক্রিয় আলফা কণা হলো হিলিয়াম থেকে দুটি ইলেকট্রন সরিয়ে নিলে যা থাকে সেটি হচ্ছে আলফা কণা। আলফা কণাকে পাঠালেন এবং এর পিছনে একটা জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা রাখলেন, যাতে এটি ভেদ করে যদি আসে তাহলে সেটি এখানে আপতিত হয় এবং তা আলোকিত করতে পারে এই পর্দাকে। তো এই পর্দায় আবার ফসফর দানার প্রলেপ দেওয়া থাকে, ফসফর দানা প্রলেপ। তো এটা যখন সোজা ভেদ করে চলে যায় তখন বোঝা যায় যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। তো 1 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। আর 2 নম্বর হলো এগুলো যেহেতু ফাঁকা, তাই আরেকটা অংশে এখান থেকে সোজা যখন এই আলফা কণা আসে তখন সেটি হয় দিক পরিবর্তন করে চলে যায়, অথবা ঠিক আগের দিকে ফিরে আসে, যেটি মাত্র 20,000-এর মধ্যে একটি কণার ক্ষেত্রে ঘটে থাকে। তার মানে বোঝা গেল 20,000-এ মাত্র যেহেতু একটি কণার ক্ষেত্রে এরকম ঘটেছে, তাই
অধিকাংশ স্থান ফাঁকা এবং এই জায়গাটাতে ভারী কিছু আছে যার নাম দেওয়া হয়েছে নিউক্লিয়াস। তাই পরমাণুর সমস্ত ভর কোথায় পুঞ্জীভূত? কেন্দ্রে পুঞ্জীভূত। পরমাণুর সমস্ত ভর কেন্দ্রে পুঞ্জীভূত। এই কেন্দ্রের নাম পরবর্তীতে করা হয়েছে নিউক্লিয়াস। ঠিক আছে, এই কেন্দ্রের নাম পরবর্তীতে কি করা হয়েছে? নিউক্লিয়াস করা হয়েছে। আর প্রোটন থাকে এই নিউক্লিয়াসের ভিতরে। ঠিক আছে, এই হচ্ছে আলফা কণার গুরুত্বপূর্ণ কথা। এখানে বলেছে যে পরমাণুর কেন্দ্রের যে স্থানে তার সকল ভর পুঞ্জীভূত থাকে তাকে নিউক্লিয়াস বলে আমি বলে দিয়েছি। পুরো স্থান প্রায় ফাঁকা। আর নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর তুলনায় অত্যন্ত ক্ষুদ্র, কারণ একটা পরমাণুর ব্যাস 10⁻⁻10 মিটার, তার চেয়েও অনেক ক্ষুদ্র হয় এই একটা নিউক্লিয়াসের ব্যাস 10⁻⁻14 অথবা -15 মিটার। তার মানে এটা অবশ্যই বড়, এটা ছোট। তার মানে প্রায় 10,000 বা 10,000 1 লক্ষ এর কাছাকাছি। এটা জাস্ট আনুমানিক একটা ধারণা, তবে অবশ্যই পরমাণুর ব্যাস এর চেয়ে নিউক্লিয়াসের ব্যাস অত্যন্ত ক্ষুদ্র। আর যে সোনার পাত গোল্ড প্লেট সেটির এত মিটার পুরুত্ব থাকে 0.0004, 3টা জিরো, খেয়াল রাখতে হবে। এটা মনে রাখার উপায় হচ্ছে 0.123 3টা জিরো তারপরে 4, তার মানে 3-এর পরে 4, 3টা জিরোর পরে 4। এখন আর প্যাচ লাগবে না। এত সেন্টিমিটার একক হিসাব করা হয়েছে, নট মিটার। সোনার পাত জিঙ্ক সালফেটের আবরণযুক্ত থাকে এবং 99% আলফা কণা ভেদ করে চলে যেতে পারে, আর 20,000-এর মধ্যে মাত্র একটি কণা ফিরে আসে। তো প্রকৃতিতে প্রাপ্ত প্রায় সব মৌলেরই কি আছে? আইসোটোপ আছে। কেবল নাইকার সোডিয়ামের কোনো আইসোটোপ নাই এবং গোল্ডের কোনো আইসোটোপ নেই। গোল্ড এবং সোডিয়াম এই দুইটারই কোনো আইসোটোপ থাকে না। ঠিক আছে, আচ্ছা, ডাল্টনের পারমাণবিক মতবাদ রাসায়নিক সংযোগ সূত্রকে ব্যাখ্যা করতে পারে। এটা থেকে আমরা পদার্থের গঠন সম্পর্কে জানতে পারি। অরবিটাল তরঙ্গ বলবিদ্যার গাণিতিক ফাংশন বা ওয়েভ ফাংশন সম্পর্কে জানা যায় এবং সমশক্তি সম্পন্ন যে অরবিটাল রয়েছে ডিজেনারেট স্টেট সেটাকে আমরা জানতে পারি এবং নন ডিজেনারেট স্টেট সম্পর্কে আমরা জানতে পারি। তো উচ্চ ক্ষমতা সম্পন্ন, এই যে এটা এমসিকিউতে প্রায় আসে, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ডিজেনারেট অরবিটাল নন ডিজেনারেট অরবিটালে পরিণত হয়, যেটাকে আমরা বলি জিম্যান প্রভাব। তার উচ্চ ক্ষমতা সম্পন্ন চৌম্বক ক্ষেত্রের কারণে যদি ডিজেনারেট বা সমশক্তি সম্পন্ন স্তরগুলো নন ডিজেনারেটে পরিণত হয়ে যায় তখন তাকে আমরা বলি জিম্যান প্রভাব। আর ঠিক এই কাজটা যদি ইলেকট্রিক ফিল্ড এর কারণে ঘটে থাকে তাহলে তাকে আমরা বলি স্টার্ক প্রভাব। তার মানে স্টার্ক প্রভাব হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কারণে হয়, আর জিম্যান প্রভাব যেটি সেটি ম্যাগনেটিক ফিল্ডের কারণে হয়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বিষয়। পরমাণু মডেলের স্বীকার্য যে বোর পরমাণু মডেলের স্বীকার্য ইলেকট্রন স্থির কক্ষপথ বা শক্তি স্তরে ধারণা দিতে পারে, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা দিতে পারে। এই সমীকরণটা অবশ্যই মুখস্থ করতে হবে। এটি কৌণিক ভরবেগের ধারণা দেয়, mv=nh/2π। এটা প্রমাণও রয়েছে। শক্তি শোষণ এবং বিকিরণ বর্ণনের সৃষ্টি করতে পারে। তার মানে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন করে তখন আমরা বলি যে ইলেকট্রনের কি হয়েছে? ধাপান্তর হয়েছে। নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তির দিকে এটি গমন করেছে, নিম্ন থেকে উচ্চ শক্তির দিকে এটি গমন করেছে। এবং এক্ষেত্রে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে এটি প্রতিষ্ঠিত হয়েছে। E=s নিয়ে আমরা সবাই জানি, এটি হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, প্ল্যাঙ্কের সমীকরণ। এখানে ই হচ্ছে ফোটনের একক কোয়ান্টাম শক্তি, নিউ হচ্ছে বিকিরণের স্পন্দন সংখ্যা বা কম্পন সংখ্যা, স্পন্দন বা কম্পন সংখ্যা। এর নির্দিষ্ট মান রয়েছে যেটা একটি ধ্রুবক, এত জুল সেকেন্ড। ঠিক আছে, তারপরে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে পার্থক্য বলা আছে। যেহেতু আমরা দুটির বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি তাই আশা করি পার্থক্য পাওয়া যাবে। নিউটনের মহাকর্ষ ও ঘূর্ণন তত্ত্বের উপর এটি প্রতিষ্ঠিত, আর বোর পরমাণু মডেলের প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। একে সোলার অ্যাটম মডেল বা সোলার সিস্টেম মডেল নামে বলা হয়। একে হাইড্রোজেন পরমাণু মডেল সম্পর্কে করা হয়েছে এটি বলা হয়। আর সীমাবদ্ধতা একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে কিভাবে ইলেকট্রন সমাবর্তন করবে এমন কিছু বলা নাই। এখানেও সেম বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীকে সে ব্যাখ্যা করতে পারে না।
আর এই মডেল অনুসারে পরমাণুতে ইলেকট্রন অবস্থান সম্পর্কে স্পষ্ট করে বলা হয়েছে, যেটি রাদারফোর্ড পরমাণু মডেলে বলা হয়নি। আর রাদারফোর্ডের পরমাণু মডেল মূলত অস্থায়ী মডেল, কারণ গ্রহ চার্জ বিহীন এবং ইলেকট্রন কিন্তু চার্জ ধারণ করে, সেটি হচ্ছে ঋণাত্মক চার্জ, এবং কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে এখানে কিছু বলা হয়নি। এই ছিল আজকের লেকচার। আগামী ভিডিওতে সবার সাথে আবার নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সবাই।